হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং এক্সামকে লক্ষ্য করে যেগুলো এক্সাম রয়েছে অর্থাৎ ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই সমস্ত রকমের পরীক্ষাকে লক্ষ্য করে জিকে এক্সপ্রেসের ক্লাস শুরু করেছি এবং প্রত্যেকদিন 40টি করে বাছাই করা জিকে প্রশ্নোত্তর করছি সন্ধ্যা 6টা থেকে। তো বিগত ক্লাসগুলো যারা দেখোনি ৩ খানা ক্লাস হয়ে গিয়েছে তারা দেখে নিতে পারো এবং আজকে আমরা করব ৪ নম্বর ক্লাস এবং তোমরা অনেকেই বলছো যে পিডিএফ পাচ্ছ না। পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া হচ্ছে সিআরপি একাডেমির টেলিগ্রাম চ্যানেলে। তোমরা দেখবে সেখানে যদি না খুঁজে পাও তোমরা একটু টেলিগ্রামের ভিতরে ফাইল সেকশনে ঢুকবে, সেখানে জিকে এক্সপ্রেস বলে পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। বিগত ৩টে ক্লাসেরই কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। যেদিন করে ক্লাস হচ্ছে ঠিক তার পরের দিন সন্ধ্যা ৫টার সময় পিডিএফ গুলো প্রোভাইড করা হচ্ছে তোমাদের জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা প্রেস করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে পাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব, তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম হোমওয়ার্ক ছিল নিচের কোন উপনিষদকে প্রাচীনতম হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তো অনেকেই সঠিক উত্তর করেছিলে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বৃহৎ আরণ্যক। এটি হচ্ছে প্রাচীনতম উপনিষদ। টোটাল উপনিষদ কতগুলি রয়েছে? ১০৮টি উপনিষদ টোটাল রয়েছে। তার মধ্যে কি সব থেকে প্রাচীনতম হচ্ছে বৃহৎ আরণ্যক। আর মুন্ডক উপনিষদ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে কি আমাদের যে ন্যাশনাল অ্যামব্লেম বা স্লোগান বলতে পারো, সেটা হচ্ছে কি সত্য মেব জয়তে। সত্য মেব জয়তে বা সত্যের জয় হোক, এটি নিয়ে আসা হয়েছে কোথা থেকে? এই মুন্ডক উপনিষদ থেকে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল, ওয়াকার কাপ কোন খেলার সঙ্গে জড়িত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি, গলফ খেলার সাথে সম্পর্কিত রয়েছে ওয়াকার কাপ। তো দুখানা হোমওয়ার্কের উত্তর আমরা দেখে নিলাম। এরপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর রয়েছে খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করব, কেননা অল্প সময় বেশি সংখ্যক প্রশ্নোত্তর করার টার্গেট আমাদের থাকছে এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে দেখো, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআই এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? চারটে অপশন রয়েছে, চারজন ব্যক্তির নাম। সঠিক উত্তর হবে অপশন ডি, সদানন্দ বসন্ত দাতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছে। এনআইএর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং প্রতিষ্ঠা সাল 2009 সাল। ২ নম্বর প্রশ্ন দেখো, ওপি সংকল্প নামে অপারেশন অনুষ্ঠিত করল নিচের কোন সংস্থা? ওপি সংকল্প মানে হচ্ছে অপারেশন সংকল্প। সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, নেভি, ইন্ডিয়ান নেভি। ৩ নম্বর প্রশ্ন, বিশ্বের ধনী ব্যক্তি তালিকায় মুকেশ আম্বানির স্থান কততম পজিশনে রয়েছে বর্তমানে ২০২৪ সালের ডাটা অনুযায়ী? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ১০ম স্থানে রয়েছে। ৪ নম্বর প্রশ্ন, সম্প্রতি নিউজে তোমরা হয়তো দেখেছো যে মালবাহী জাহাজের ধাক্কায় একটা ব্রিজ ভেঙে গেছে। তো দেখো, মালবাহী জাহাজের ধাক্কায় ভেঙে গেল কোন দেশের ফ্রান্সিস স্কট কি ব্রিজ? তো এই ফ্রান্সিস স্কট কি ব্রিজ নিচের কোন দেশে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, আমেরিকাতে। নেক্সট দেখো ৫ নম্বর প্রশ্ন, বিবিকা মাকবারা কার সমাধিস্থল? তো সঠিক উত্তর হবে অপশন এ, ঔরঙ্গজেবের পত্নীর সমাধিস্থলই হলো বিবিকা মাকবরা। ঠিক তার পিতার মতো অর্থাৎ শাহজাহান যেমন তার স্ত্রীকে উদ্দেশ্য করে তাজমহল বানিয়েছিলেন, সেই রকম ঔরঙ্গজেবে চেয়েছিলেন তার স্ত্রীর জন্য একটা তাজমহলের মতোই দেখতে স্মৃতিসৌধ বানাতে, এবং এই বিবিকা মাকবরাও কিন্তু একদম হুবহু তাজমহলের মতো দেখতে।
ঠিক আছে? তো সেই জন্য দেখো বিবিকা মাকবরা নির্মাণ শুরু করেছিলেন ঔরঙ্গজেব, কিন্তু শেষ করতে পারেননি। তার নির্মাণটা সম্পূর্ণ করেন ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দেখো কিছু গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ কারা নির্মাণ করেছিলেন একটু দেখব। বুলান্দ দারওয়াজা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান। মতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান। ফিরোজ শাহ কোটলা নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ তুগলক। হাজার দুয়ারি নির্মাণ করেছিলেন নবাব হুমায়ুন শাহ। চারমিনার নির্মাণ করেছিলেন ওয়ালি কুতুব শাহ। এছাড়া যন্তর মন্তর নির্মাণ করেন সোয়াই জয় সিং। শালিমার বাগ নির্মাণ করেন জাহাঙ্গীর। কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক। হাওয়া মহল নির্মাণ করেছিলেন সোয়াই প্রতাপ সিং। এই যে এক্সট্রা নোটস গুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে, শুধুমাত্র প্রশ্ন নয়, সাথে এক্সট্রা নোটস রাখছি, যাতে শুধুমাত্র একটা প্রশ্ন নয়, তার সাথে সাথে আনুষঙ্গিক তথ্য জানতে পারো এবং সেখান থেকেও যদি প্রশ্ন এসে থাকে সেগুলো তোমরা করতে পারো। নেক্সট দেখো ৬ নম্বর প্রশ্ন। সরি, প্রশ্নটা একটু নেমে গিয়েছিল। তো ৬ নম্বর প্রশ্ন দেখো, বোলপুর কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? অপশনগুলো পড়ে নিই। বোলপুর শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত? অপশন বি, কোপাই নদীর তীরে অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের শহর সমূহ কোন কোন নদীর তীরে অবস্থিত একটু দেখব। জলপাইগুড়ি তিস্তা এবং করলা নদীর তীরে। শিলিগুড়ি মহানন্দা এবং বালাসন নদীর তীরে। আলিপুরদুয়ার কালাজানি নদীর তীরে। কোচবিহার তোরসা নদীর তীরে। দুর্গাপুর দামোদর নদীর তীরে। কাটোয়া ভাগীরথী নদীর তীরে। ইলামবাজার অজয় নদীর তীরে। কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে অবস্থিত রয়েছে। এছাড়া বোলপুর কোপাই নদীর তীরে। মুর্শিদাবাদ ভাগীরথী নদীর তীরে। আসানসোল দামোদর রানীগঞ্জ দামোদর নদীর তীরে। ইংরেজবাজার মহানন্দা নদীর তীরে। সিউড়ি ময়ূরাক্ষী নদীর তীরে। কোলাঘাট রূপনারায়ণ নদীর তীরে। মেদিনীপুর কংসাবতী নদীর তীরে। তো যদি এই শহরে তোমরা থেকে থাকো তো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও প্রত্যেকে। নেক্সট দেখো ৭ নম্বর প্রশ্ন। আমরি বাংলা ভাষা গানটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাংলাতে আমরা ক্লাস করছি। সঠিক উত্তর হবে অপশন এ, অতুল প্রসাদ সেনের বিখ্যাত এই গান। শুধুমাত্র আমরা ২১শে ফেব্রুয়ারি আসলেই গানটা করি, বাদবাকি সারা বছর ইংরাজি বলি। ঠিক আছে, জাস্ট জোকিং। নেক্সট দেখো ৮ নম্বর প্রশ্ন। ভারতের পঞ্চবার্ষিকীর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে, বা বলা হতে পারে ইউএসএসআর থেকে। কত সাল থেকে শুরু হয়? ১৯৫১ সাল থেকে শুরু হয় পঞ্চবার্ষিকী। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব কোন কোন দেশ থেকে কি কি নিয়ে আসা হয়েছে আমাদের সংবিধানে। দেখো রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ন্যায় বিচার নিয়ে আসা হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি কি নিয়ে আসা হয়েছে? প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থা এবং রাজস্ব ব্যবস্থা। আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত ব্যবস্থা। ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একক নাগরিকত্ব এবং আইন প্রণয়নের পদ্ধতি। কানাডা থেকে নিয়ে আসা হয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে জরুরি অবস্থা। অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে যুগ্ম তালিকা এবং যৌথ অধিবেশন। দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। এক্সট্রা নোটস ভালো করে দেখবে। ৯ নম্বর প্রশ্ন। সিজদা ও পাইবস প্রথার প্রবর্তক নিচের কোন সুলতান? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন নিজেকে খুব হচ্ছে দেবতার আসনে বসানোর জন্য এই দুটো প্রথা প্রবর্তন করেছিলেন। সিজদা অর্থাৎ রাজার সামনে তোমাকে নতজানু হয়ে বসতে হবে, এবং পাইবস মানে হচ্ছে রাজার পাকে চুম্বন করতে হবে। ওকে। তো দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রথা কোন কোন রাজারা প্রচলন করেছিলেন একটু দেখে নেব। দাগ এবং হুলিয়া প্রথা প্রচলন করেন আলাউদ্দিন খিলজি। পাট্টা এবং কাবুলিয়াত প্রথা প্রচলন করেন শের শাহ। মনসবদারি প্রথা প্রচলন করেন আকবর।
কৌলিন্য প্রথা প্রচলন করেন বল্লাল সেন। সিজদা এবং পাইবাস প্রথা প্রচলন করেন গিয়াসউদ্দিন বলবন। ৪০ চক্র এবং ইকতা প্রথা প্রচলন করেন ইলতুৎমিশ। রেশনিং প্রথা প্রচলন করেন আলাউদ্দিন খিলজি। এছাড়া জিজিয়া, জাকাত, খামস কর ইত্যাদি প্রচলন করেন আলাউদ্দিন খিলজি। সেনাদের নগদ টাকাতে বেতন দেওয়ার প্রচলন করেন আলাউদ্দিন খিলজি। ডাক ব্যবস্থার প্রচলন করেন শের শাহ। ঋণ দান প্রথা প্রচলন করেন ফিরোজ শাহ তুগলক। চৌথ এবং স্বদেশমুখী কর প্রচলন করেন শিবাজি। রায়তওয়ারি প্রথা চালু করেন টমাস মুনরো এবং মহলওয়ারি ব্যবস্থা প্রচলন করেন হল্ট ম্যাকেনজি। ১০ নম্বর প্রশ্ন, কাশ্মীরের নববর্ষ উৎসব কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও। অপশন এ, নওরাজ ফেস্টিভ্যাল বা নওরাজ উৎসব নামে পরিচিত রয়েছে কাশ্মীরের নববর্ষ উৎসব। দেখো বিভিন্ন রাজ্যে কি কি উৎসব দেখতে পাওয়া যায় একটু দেখবো। আসামে বিহু, দীপান্বিতা, কামাখ্যা মেলা, মেডাম মেফি, অম্বুবাচী মেলা, জোনবিল মেলা। ত্রিপুরাতে খেরচি পূজা, গিয়ারিয়া পূজা, কের পূজা। উড়িষ্যাতে রথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব। বিহারে ছট পূজা, করম উৎসব, পারুল দেখতে পাওয়া যায়। ঝাড়খণ্ডে ছট পূজা, বন্দনা, সারহুল, রোহিন দেখতে পাওয়া যায়। এছাড়া দেখো উত্তরপ্রদেশে রামনবমী, রামলীলা, কুম্ভমেলা দেখতে পাওয়া যায়। ছত্তিশগড়ে হরেলি, কুম্ভমেলা, মাদায় দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী, নাগপঞ্চমী, চিকু উৎসব দেখতে পাওয়া যায়। তামিলনাড়ুতে পোঙ্গাল, জাল্লিকাট্টু খুবই ইম্পর্টেন্ট। হিমাচল প্রদেশে হরিয়ালি, বৈশাখী, জাগরা, দুশেরা দেখতে পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশে ব্রহ্ম উৎসব, শ্রী রামনবমী, উগাদি বা তেলেগু উৎসব দেখতে পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো ১১ নম্বর প্রশ্ন, সালাল প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? কিছুদিন আগেই এই প্রশ্নটা দেখেছি। সঠিক উত্তর হবে অপশন এ, চন্দ্রভাগা নদীর উপর গড়ে উঠেছে। চেনাব, এটাকে কি বলতে, চন্দ্রভাগা মানে হচ্ছে কি চেনাব নদী অ্যাকচুয়ালি। চন্দ্রভাগা প্রাচীন নাম বা বাংলা নাম বলতে পারো। জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী প্রকল্প আমরা দেখব। ভাকরানাঙ্গাল প্রকল্প পাঞ্জাবে অবস্থিত, হিমাচল প্রদেশ এবং রাজস্থান তিনটে রাজ্য মিলে শতদ্রু নদীর উপর অবস্থিত। দুর্গাপুর ব্যারেজ প্রকল্প পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, দামোদর নদীর উপর অবস্থিত। ফারাক্কা প্রকল্প পশ্চিমবঙ্গে, গঙ্গা এবং ভাগীরথী নদীর উপর অবস্থিত। ময়ূরাক্ষী প্রকল্প পশ্চিমবঙ্গে, ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশে, কৃষ্ণা নদীর উপর অবস্থিত রয়েছে। এছাড়া হীরাকুদ প্রকল্প উড়িষ্যাতে, মহানদীর উপর অবস্থিত। পাঞ্চেত প্রকল্প ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দামোদর নদীর উপর অবস্থিত। তেহেরি ড্যাম প্রকল্প উত্তরাখণ্ডে অবস্থিত, ভাগীরথী নদীর উপর। কংসাবতী প্রকল্প পশ্চিমবঙ্গে, কংসাবতী নদীর উপর। সর্দার সরোবর প্রকল্প মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান তিনটে রাজ্য মিলিয়ে নর্মদা নদীর উপর অবস্থিত রয়েছে। শিব সমুদ্রম প্রকল্প কর্ণাটকে, কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে। দেখো কত কত এক্সট্রা নোটস, যা তোমাদের খুবই খুবই হেল্প করবে। নেক্সট দেখো, গোল্ডেন বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত রয়েছে? অপশনগুলো পড়ে নি। গোল্ডেন বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হর্টিকালচার। দেখো কিছু গুরুত্বপূর্ণ বিপ্লব সম্পর্কে দেখে নেব। সবুজ বিপ্লব ধান এবং গমের উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত। নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত। শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত। হলুদ বিপ্লব তৈল বীজ উৎপাদনের সাথে সম্পর্কিত। লাল বিপ্লব টমেটো এবং মাংস উৎপাদনের সাথে সম্পর্কিত। গোলাপি বিপ্লব পেঁয়াজ এবং চিংড়ি উৎপাদনের সাথে সম্পর্কিত। কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদনের সাথে সম্পর্কিত। এছাড়া দেখো সোনালী বিপ্লব মধু এবং ফলের উৎপাদনের সাথে। রূপালী বিপ্লব ডিমের উৎপাদনের সাথে। গোল বিপ্লব আলু উৎপাদনের সাথে। ধূসর বিপ্লব সার উৎপাদনের সাথে। সোনালী তন্তু বিপ্লব পাট উৎপাদনের সাথে। রূপালী তন্তু বিপ্লব তুলা উৎপাদনের সাথে। এবং সবুজ সোনালী বিপ্লব বাঁশের ব্যবসার সাথে সম্পর্কিত রয়েছে। ১৩ নম্বর প্রশ্ন, পেশির ক্লান্তির জন্য দায়ী নিচের কোন অ্যাসিডটি?
সঠিক উত্তর হবে অপশন বি, ল্যাকটিক অ্যাসিড। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় 1832 সালে। 15 নম্বর প্রশ্ন, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহ তরল কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি, হিমোলিম্ফ নামে পরিচিত রয়েছে। 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুচেতা কৃপালিনী হয়ে যাবে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম। সরোজিনী নাইডু, তিনি হলেন প্রথম মহিলা রাজ্যপাল। প্রথম মহিলা রাজ্যপাল। আর ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রধানমন্ত্রী। একটু ডিটেলসে দেখব। দেখো, প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ হন মীরা কুমার। প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি হন মীরা সাহিব ফাতিমা বিবি। এইখানে ড্যাশটা হবে। প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি হন আন্না চণ্ডী। প্রথম মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতি হন লীলা সেঠ। প্রথম মহিলা রাষ্ট্রদূত হন বিজয়লক্ষ্মী পণ্ডিত। প্রথম মহিলা আইপিএস অফিসার হন কিরণ বেদী। প্রথম মহিলা বিমান চালক হন দুর্বা ব্যানার্জি। প্রথম মহিলা ট্রেন চালক হন সুরেখা যাদব। প্রথম মহিলা মহাকাশচারী হন কল্পনা চাওলা। প্রথম মহিলা স্নাতক হন কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। 17 নম্বর প্রশ্ন, কয়লা উৎপাদনে ভারতের স্থান কত নম্বর পজিশনে রয়েছে? সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় পজিশনে রয়েছে। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় বিক্ষোভের জনক হিসাবে কে বিখ্যাত ছিলেন? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। 19 নম্বর প্রশ্ন, কে মৌলিক অধিকার রদ করতে পারেন? মৌলিক অধিকার কত নম্বর পার্টে রয়েছে? পার্ট থ্রি। কত থেকে কত নম্বর আর্টিকেল? 12 থেকে 35। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। 20 নম্বর প্রশ্ন, দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশে দুধওয়া জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেব। পালামৌ জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত। পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। সিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত। তাডোবা জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে। এছাড়া নন্দাদেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে। বাল্মীকি ন্যাশনাল পার্ক বিহারে। ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত। রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। মাওলিং ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে অবস্থিত। সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে। 21 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের সেনাপতির নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, সেলুকাস। দেখো, ঐতিহাসিক কিছু রাজা এবং তাদের সেনাপতির নাম দেখব। ধর্মপালের সেনাপতি ছিলেন গর্গ। আলাউদ্দিন খিলজি সেনাপতি ছিলেন মালিক কাফুর। মোহাম্মদ ঘোরি সেনাপতি ছিলেন বখতিয়ার খিলজি। আকবরের সেনাপতি ছিলেন মানসিং। শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। হুসেন শাহের সেনাপতি ছিলেন পরাগল খান। জাহাঙ্গীরের সেনাপতি ছিলেন মহাপত খান।
এছাড়া সিরাজ উদ্দৌলার সেনাপতি ছিলেন মীর জাফর, ঔরঙ্গজেবের সেনাপতি ছিলেন মীর জুমলা, বৃহৎরথের সেনাপতি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। 22 নম্বর প্রশ্ন, ভারতে পোস্ট কার্ডের প্রচলন হয় নিচের কোন সাল থেকে? সঠিক উত্তর হবে অপশন ডি 1879 সাল থেকে। 23 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যের আইনসভা সর্ববৃহৎ? সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের লোকসভার আসন 80টি এবং বিধানসভায় 403টি আসন রয়েছে। 24 নম্বর প্রশ্ন, ইথিলিন গ্যাস কোন কাজে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, ফল পাকাতে ব্যবহার করা হয়ে থাকে ইথিলিন গ্যাস। আবার সংরক্ষণ করতে কি ব্যবহার করা হয়ে থাকে? সোডিয়াম বেনজয়েট। 25 নম্বর প্রশ্ন, অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব কার সাথে সম্পর্কিত রয়েছে? মিল্ক প্রোডাকশন। 26, কার কাছ থেকে অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, অশোকের ধর্মগুরু কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, উপগুপ্ত। 27, ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়ে থাকে? ইজি প্রশ্ন এটা, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর অপশন সি, রাজা রামমোহন রায়। 28, কবে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, 1972 সালে। 29 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? চারটি অপশন রয়েছে, দেখে উত্তর করবে। উত্তরটা মিলিয়ে নাও। অপশন ডি, অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। কিছু ঐতিহাসিক পত্রিকা এবং তাদের সম্পাদকদের নাম দেখে নেব। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায়। কেশরী এবং মারহাট্টা পত্রিকার সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। এছাড়া পার্থেনন পত্রিকার সম্পাদক ছিলেন ডিরোজিওর ছাত্রবৃন্দ। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন শ্রী অরবিন্দ। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক ছিলেন অগাস্ট হিকি। অমৃত বাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। তলোয়ার পত্রিকার সম্পাদক ছিলেন বিনায়ক দামোদর সাভারকার। সুলভ সমাচার পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। 30 নম্বর প্রশ্ন, কোন সালে ভারতে মিশ্র অর্থনীতির কথা ঘোষণা করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1952। 31 নম্বর প্রশ্ন, যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদেরকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, জিরোফাইট বলা হয়ে থাকে। 32, মৃচ্ছক টিক কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, শূদ্রক রচনা করেন মৃচ্ছক টিক। কিছু ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম একবার একটু দেখে নেব।
রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস রচনা করেন তুলসী দাস। দুটো গুলিয়ে ফেলবো না, খুবই ইম্পর্টেন্ট। বুদ্ধচরিত রচনা করেন অশ্ব ঘোষ। অমর কোষ রচনা করেন অমর সিংহ। যুক্তি কল্পতরু রচনা করেন ভোজ। মত্তবিলাস প্রহসন অ্যাকচুয়ালি পুরো নামটা, রচনা করেন মহেন্দ্র বর্মন। আয়ুর্বেদ দীপিকা রচনা করেন চক্রপাণি দত্ত। এছাড়া মঙ্গল কাব্য রচনা করেন বিজয়গুপ্ত। নাট্যশাস্ত্র রচনা করেন ভরতমুনি। রত্নাবলী রচনা করেন হর্ষবর্ধন। দাইভাগ রচনা করেন জিমুদবাহন। পঞ্চসিদ্ধান্তিকা রচনা করেন বরাহ মিহির। দশকুমার চরিত রচনা করেন দণ্ডিন। বৃহৎ কথা রচনা করেন গুণাঢ্য। ৩৩ নম্বর প্রশ্ন, কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন এ, পেরিয়ার। কোথায় অবস্থিত রয়েছে? কেরালাতে। 34, কত সালে ব্যাংককে প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1942 সালে। কে গঠন করেন আজাদ হিন্দ ফৌজ? ক্যাপ্টেন মোহন সিং। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কারা প্রতিষ্ঠা করেছিলেন একটু দেখবো। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায়। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 35, ভারতে কত বছর পর অর্থ কমিশন গঠিত হয়ে থাকে? সঠিক উত্তর অপশন ডি, প্রতি 5 বছর অন্তর। 36, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, রূপনারায়ণ। 37, কিসের অভাবে গরুর দেহে মিল্ক ফিভার হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যালসিয়ামের অভাবে। 38, মায়োটম পেশি কোন প্রাণীর মধ্যে দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি, মাছ। 39, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, কোশি নদীকে। 40 নম্বর প্রশ্ন, গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে? আজকের ক্লাসের শেষ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন সি, আসামে অবস্থিত রয়েছে গরম পানি অভয়ারণ্য। তো আজকের ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। দেখো প্রথম হোমওয়ার্কের প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমিতে প্রধানত কোন শিলা দেখতে পাওয়া যায়? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে। দ্বিতীয় হোমওয়ার্ক দেখে নাও, কবে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয়? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, এবং প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে। এবং প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো। এখান থেকে 40টা করে প্রত্যেকদিন প্রশ্ন উত্তর, মানে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস হবে। এবং যে ধরনের প্রশ্ন উত্তর করানো হচ্ছে ঠিক এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে, এবং সাথে এক্সট্রা নোটসও দিচ্ছি যা তোমাদের অনেক অনেক হেল্প করবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।